প্রথম ছবি মেলা যখন হয়েছিল তোমাদের কি মনে আছে? আমার একটা প্রদর্শনী মনে আছে আবাহনী মাঠে গিয়ে আমার প্যালেস্টাইন নিয়ে এবং সেই জায়গার সঙ্গে মানুষের সঙ্গে কাজগুলো যে ইন্টারাকশন, তো যেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল ওখানে একদম প্যান্ডেল টাঙিয়ে আমরা একটা প্রদর্শনী করেছিলাম। আসলে তারও আগে একটা ছবি মেলার চেষ্টা ছিল, তখন ছবি মেলার নামটা হয়নি 95 সনে। ওই একই সপ্তাহে, যেই সপ্তাহে আমরা ছবি মেলা করব, ওই একই সপ্তাহে প্রথম এক সপ্তাহ লাগাতার হরতাল ঘোষণা দেওয়া হলো। আবার সেখান থেকে উঠে দাঁড়িয়ে নতুন করে করতে করতে তো 2000 হয়ে গেল। সবচেয়ে মজার জিনিসটা ছিল 71-এর প্রদর্শনী। তখন একদম সারা পৃথিবীর থেকে যারা যারা জানা আছে, যা প্রধান আলোকচিত্রী যারা বাংলাদেশে এসেছিল, এবং অসাধারণ নামগুলি, ডেভিড ব্যানেট, ডন ম্যাকালেন, মেরি এলেন মার্ক, ব্রুনো বার্বে, মার্ক রিবু, রঘু রায়, আর বাংলাদেশের যারা আছে তো আছে আনোয়ারের কাজ, রশিদ তালুকদারের কাজ। উদ্বোধনী একই ব্যক্তি, শামসুর রহমান এবং ওয়াহিদুল হক, এই দুজন এসে দৃকে প্রদর্শনী করলেন। তখন কিন্তু এতগুলি এই লেকচারের ব্যবস্থা ছিল না, কর্মশালা এতগুলি ছিল না। আস্তে আস্তে সংযোজনগুলি হলো, তারপরে এই রিক্সা ভ্যানগুলি, সেটা বাড়লো। কিন্তু এবার যেই ব্যাপকতা হয়েছে, কিউরেটিং এর জায়গায় যেই ভিন্নতাটা হয়েছে, এটা কিন্তু একেবারে ছবি মেলাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে এসছে। 2001 সালে শুরু হলো, তাহলে 15 বছর লম্বা সময়, আর 8 নম্বর ছবি মেলা আমরা করছি। তো পরিবর্তন আমার কাছে মনে হয় অনেক হয়েছে। মানে যতদূর আমরা এগিয়েছি, সরকারি পৃষ্ঠপোষকতা এত কম থাকার পরেও আমার কাছে মনে হয় সেটাও খুব স্পেশাল আমাদের জন্য, এবং সেটাকে আমাদের চিন্তা আনা উচিত। একটা তো জায়গায় খুব ইন্টারেস্টিং হয়েছে যে কিউরেটোরিয়াল দলটা বড় হয়েছে। আমরা অনেকগুলো জায়গা আসলে এবার খোলার চেষ্টা করেছি, যেমন দুজন গেস্ট কিউরেটর ছিল। আমার কাছে মনে হয় ছবিমেলা 8-এ এটাও একটা বড় স্টেপ। তরুণরা মিলে আমরা কাজ করছি এবং করে এই পর্যন্ত আসছি। এই নাই সেই নাই, দেয়ালে পেরেক দেওয়া যায় না। ছবিমেলা এখন 15 বছর বয়সে এসে অনেক অ্যাকোমোডেটিভ, এবং আলোকচিত্রের চর্চা, যেটা আমরা বারবার বলছি যে উপমহাদেশে আমরা একটা মুভমেন্ট নিয়ে কাজ করছি, সেখানে একটা ফেস্টিভ্যালে কিন্তু আমরা এত ধরনের চর্চা রাখার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা চর্চা তো তার নিজ গুণে নিজ যোগ্যতা এসেছে এখানে প্রদর্শনীতে। বাংলাদেশের 4 জন শিল্পী তাদের কাজ দেখাচ্ছেন। একজন তো আমাদের সামনের সঙ্গে আছে, জান্নাতুল মামা, উনি বলবেন ওনার কাজটা নিয়ে। আমার জন্য এবারে ছবি মেলাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই কাজটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সিবিটেড হয়েছে। আমারও কিছু কিছু জায়গায় দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু যাদের জন্য কাজটা করা এবং আমার যে সাবজেক্ট, তারা আসলে কখনো সরাসরি দেখতে পায়নি। তা আমি খুব এক্সাইটেড ছিলাম যে মানে যে মাটিতে কাজটা করে সেই মানুষগুলো দেখতে পাবে। ছবি মেলার সমস্ত কিছু গোছগাছ করার একটু আগে আমাকে দিক থেকে ফোন করা হলো যে আচ্ছা, আপনার কাছে কি সেই কমেন্টসগুলো আছে? আপনি কাজ করতে গিয়ে নিশ্চয়ই ওনারা কমেন্টস করেছেন। তো আমার কাজটা নিয়ে আসলে একটু আগে বলি, সেটা হলো আমার কাজটা হলো গৃহকর্মী এবং গৃহকর্ত্রী নিয়ে কাজটা করা। যে মানুষগুলোর সহযোগিতা ছাড়া আমরা আসলে আমি আমার কথাই বলি যে আমি এখানে এসে গল্প করতে পারছি, আমার ঘরটা আরেকজন যারা সামলাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে একই সাথে খেতে পায় না, একই টেবিলে বসে বা সেই সোফাটায় স্বাচ্ছন্দ্যে বসে না। তো আমি তাদেরকে নিয়ে একটা সোফায় বসানোর চেষ্টা করেছি, যে বোঝানোর চেষ্টা যে এত কাছের মানুষ অথচ কতটা দূরে, সামাজিক বৈষম্যটা কতটা আর কি। তো যেটা হয়েছে যে ক্রিয়েশনটা আমার খুব মজা লেগেছে, যে একটা পুরো দেয়াল খালি, সেখানে তাদের কমেন্টসগুলো তুলে ধরা হয়েছে। আনোয়ার, তোমার তো এবার আজীবন সেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে এটা হলো। এর আগে যারা হয়েছে, যাদের হচ্ছে আমানুল হক, গোলাম কাশেম ড্যাডি, মঞ্জুর আলম বেগ, রশিদ তালুকদার, বিজন সরকার এবং বিদেশি কয়েকজনের ক্ষেত্রে হয়েছে। এবার একেবারে শুরুর থেকেই আমাদের ওই পরিকল্পনা ছিল যে শুধু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হবে না, তার কাজটাকেও আমরা সেভাবে গুরুত্ব দেব। তোমার কি অনুভূতি? না, আমার অনুভূতি খুব বড়, কারণ আমি যারা অনুপ্রাণিত হয়েছি এই আলোকচিত্র শিল্পে, বাংলাদেশে যে সমস্ত শিল্পী তারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, হয়তোবা আগামী কোনো ছবি মেলায় আগে যারা পেয়েছেন ওদের একটা কম্প্যাক্ট প্রদর্শনী করলে খুব ইন্টারেস্টিং হবে, যে ফর্মার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উইনার্স প্রত্যেকের 5টা-10টা ছবি দিয়ে। আর আমারটা তো খুবই প্রয়োজন ছিল মনে হয়। বাংলাদেশের নদী নয় শুকিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো মরছে না। মানুষ সামহাও পদ্মা না থাকলেও বাঁচার যেমন একটা আনন্দ পাচ্ছে বা পাচ্ছে, অনুপ্রেরণা এবং সুখানুভূতি, সেই রকম একটা ব্যাপার ঘটেছে আমার প্রদর্শনীতে। বিশেষ করে পুরনো বই 3টা রাখাতে
এই দুটো মিলে বই তারপর ছোট প্রিন্ট এটা মিলে যে কিউরেশন হয়েছে অলিয়ান্স প্রসেসে, সেটা আমি বলবো সাংঘাতিক এফেক্টিভ। আমাদের জীবনের কিছু দুর্বল মুহূর্তে আমাদের দাদির কথা ভাবি, বা আমার জীবনে এই বয়সে এসে আমাকে অনেকের কথাই ভাবতে হয়। যারা যুবক তারাও কিছু অতীতের কথা ভাবে, এটা প্রিয়া হোক পিতা হোক। এটা পিক্সেল অভিসারের মতো ব্যাপারটা ঘটেছে যে আমাদের দেশের একটা যুবকও তার অতীতের কথা চিন্তা করে। কোনো দুর্বল মুহূর্তে তার মনে হয় যে তার বাল্যকালে হারিয়ে যাওয়া মা বা বাবার কাছে শোনা মুক্তিযুদ্ধ। তো এই জিনিসগুলা তারা শোনে কিন্তু এর কোনো ভিজুয়াল দেখে না। এবং আমার দুর্ভাগ্যই বলবো, আমার আনন্দ যে অতীতের অনেক আলোকচিত্রী মহৎ কাজ করেছেন যাদের দ্বারা আমি অনুপ্রাণিত। এই বিউটি বোর্ডিংয়ে বসেই বিজনদা গোলাম মোস্তফার সাথে আমি ভীরু ভীরু নয়নে আর দুরু দুরু বুকে চপটপ খেতাম। পাশের টেবিলে একটু কাছে ঘেঁষার ব্যাপার ছিল আর কি। কিন্তু ওনাদের স্মরণ করে আমি যে কাজগুলো করেছি প্রথম 10-15 বছরে, এবং আলটিমেটলি একটা সিরিজ যেটা তুমি খুব পছন্দ করো, মধ্যবিত্তের জীবন খরচা, তো এগুলা যে ঠিক বাছা 30টা ছবি ওখানে যাওয়াতে আমি না শুধু আমি অনুভব করেছি যে বাংলাদেশের যারা এই ছবিগুলো দেখেছে এটাকে সাংঘাতিকভাবে ফিল করেছে না এই প্রদর্শনী। আমাদের জন্য কিন্তু অনেকটা এক্সাইটিং ছিল যে আনোয়ার হোসেন বাংলাদেশে যিনি সবসময় এরকম শক্তি দিয়ে গেছেন এবং অনেক ভার্সেটাইল কাজ, সে আনোয়ার ভাইয়ের প্রদর্শনী আমাদের কিউরেট করা যেমন এক্সাইটিং, তেমন আমরা সত্যি কথা বলতে নার্ভাসও ছিলাম। অল্প সংখ্যক ছবি রাখলেও দেয়ালে আমরা ওই সিনেমাটোগ্রাফির কিছু ভিডিও রাখার চেষ্টা করেছি, যেটা আনোয়ার ভাইয়ের কাজটাকে আরো বড় পরিসরে দেখাবে। আমরা প্রচুর সাদা কালো এবং রঙিন ছবি যেগুলো দেয়ালে টাঙানোর জায়গা নাই, সেগুলো কিন্তু ছোট ছোট প্রিন্ট করে টেবিলে রেখেছি, অন্তত যাতে মানুষ এসে ছুঁয়ে দেখে। লিমা, ছবি মেলায় তো ছবি দেখার বাইরে শিক্ষার ব্যাপারেও একটা ভূমিকা রয়েছে। পাঠশালার মাস্টার হিসেবে, প্রাক্তন ছাত্রী হিসেবে সেই জায়গাটাকে কীভাবে দেখেন? ছবি মেলায় এবার আমরা অনেক দেশের আলোকচিত্রীদের কাজ দেখার সুযোগ হয়েছে, অনেক আলোকচিত্রীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। অনেকগুলো কর্মশালা ছিল, পোর্টফোলিও রিভিউ, মানে শিক্ষার্থীরা তাদের কাজ নিয়ে, যারা দীর্ঘদিন থেকে কাজ করছেন দেশে বিদেশে বিভিন্ন সংস্কৃতির মধ্যে, তাদের সাথে নিজেদের কাজকে শেয়ার করা, যেমন পোর্টফোলিও রিভিউ যেটা ছিল। শিল্পীরা নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। জেমস সিস্টেন ছিলেন নিউ ইয়র্ক টাইমসের লেন্স ব্লগের সম্পাদক। ওনার কাজ, উনি কীভাবে কাজ করলেন, কিভাবে লেন্স ব্লগে আসলেন, তার আগে যখন উনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার ছিলেন সেই সময় ওনার জীবনটা কেমন ছিল। এর বাইরে যেই কর্মশালাগুলো হয়েছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা ওয়ার্কশপ ছিল যেটা বই কিভাবে তৈরি করতে হয়। ছবির বই আর সাহিত্য বা উপন্যাস, সেই বই তো একই রকম না, বা রাজনৈতিক একটা প্রোপাগান্ডার বই সেটা একরকম না। ফলে ছবির বইতে কিভাবে ছবিগুলো সাজানো হবে, কোথায় একটু দম নিতে হবে, কোথায় একটু বলতে হবে, সেই জিনিসগুলো আমার মনে হয় যে ওই বইয়ের মধ্য দিয়ে শেখা গেছে। এখানে ক্রিস্টিনা নুনেজ এসেছিলেন, উনি তার সেলফ এক্সপিরিয়েন্সের উপরে সেলফ পোর্ট্রেট এক্সপিরিয়েন্স নামে একটা কর্মশালা করেছে। সেটাতে আমার সৌভাগ্য হয়েছিল যে ওনাকে সহযোগিতা করার। উনি নিজে এক সময় অ্যাডিকশন ছিল তার, সেটা থেকে উনি বেরিয়ে এসেছেন, এবং ওনার যে সেলফ পোর্ট্রেটের কাজটা উনি যখন শিক্ষার্থীদের শেয়ার করছিলেন, ওইটা ওনার কাছে এক ধরনের মেডিটেশনের মতো। ছবি মেলার শুরুতে যেই ধরনের প্রদর্শনী ছিল সেটা তোমাদের দেখা হয়নি, কিন্তু বইটা রয়েছে। তখন কিন্তু অনেক অর্থে ডকুমেন্টারি ফটোগ্রাফি প্রধান ছিল, অল্প কাজ ছিল, খুব বেশি না। তার থেকে আস্তে আস্তে এবার কিন্তু অনেক ধরনের কাজ যে জায়গা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার ভিডিও ইনস্টলেশনও রয়েছে। তার বাইরে নোম চমস্কির মতন মানুষ, মহেশ্বেতা দেবীর মতন মানুষ, ও কাম্পোর মতন মানুষ, ওমর বারগুতি, অসাধারণ কিছু কিছু ব্যক্তি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন ছবি মেলার মাধ্যমে, যেই জিনিসগুলি কিন্তু অন্যান্য মাধ্যমে সেভাবে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো ভিন্নতা, অনেকগুলো নতুনত্ব এসছে, যেগুলো আমাদেরকে শক্তি দিয়েছে বা আমাদেরকে সাহসী করেছে, শিক্ষার্থীদেরকেও। ইনফ্যাক্ট বাংলাদেশের আলোকচিত্র সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, ফটোগ্রাফি মাধ্যমটা সম্পর্কে একটা নতুন সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এবং এই যে ঐতিহাসিক জায়গাগুলো, গুরুত্বপূর্ণ জায়গা, ঢাকা, নতুন ঢাকা, পুরনো ঢাকার যে বিচ্ছিন্নতা, একই সাথে যে যোগসূত্র, সেই জায়গাগুলো কিন্তু আমাদের মানে ছবি মেলার এবারকার আমি বলবো যে মানে নতুন একটা জায়গা, শক্তির জায়গা। আরেকটা, এবং তানজিম হয়তো সেটা বলতে পারবে, যে এটা করতে গিয়ে আমার মনে হয় মাঝখানে যে দেয়ালগুলি আছে, আলোকচিত্রের সাথে অন্যান্য শিল্প মাধ্যমে যে দেয়ালগুলি ছিল, সেগুলি আংশিকভাবে তো অন্তত আমার মনে হয় কিছু ভাঙা হয়েছে। এই যে ভিন্ন মাধ্যমগুলো, শব্দ কিংবা ধরেন এই যে ভিডিও যাচ্ছে, এগুলো তো প্রত্যেকটা এক একটা সেন্সের সাথে কাজ করছে। এবং এটা কিন্তু প্রতিনিয়ত আমরা যারা আলোকচিত্র করি, অনেকে মনে করে যে বাটন পুশার, সেই জায়গা থেকে যে চাপানো হয়, যে এরা তো আসলে বোতাম টিপছে ক্যামেরার, আর কিছু না। কিন্তু আসলে ছবিগুলো তো শব্দকে নিয়ে কাজ করে।
অনেক ছবি তো আসলে একটা স্টিল ছবি থাকার পরেও তার মধ্যে একটা মুভমেন্ট আছে। তো আসলে এটা একেবারে কিন্তু নতুন বিষয় না, এই ইন্দ্রিয়গুলোকে নিয়ে বোধ করা এবং কাজ করা। কিন্তু আমরা এটা মেলানোর চেষ্টা করেছি, যে আমি এক জায়গা থেকে খুব খুশি যে আমরা শিরিন নেশাদের কাজ দেখাচ্ছি। শিরিন নেশাদের কাজ এত পরিচিত, কিন্তু এবার কিন্তু আমরা তার কোনো স্টিল ছবি দেখাচ্ছি না, আমরা তার একটা ভিডিও আর্ট পিস দেখাচ্ছি এবং সাংঘাতিক শক্তিশালী কাজ, ফেমিনিস্ট, তার রাজনীতি খুব পরিষ্কার এবং এই কাজটা একটা ভিডিও আর্ট পিস শিরিন নেশাতের করা। তো এই আদান প্রদানগুলো অনেক অর্থে আমার মনে হয় এবার বেড়েছে। বৃত্তে যে অনেক শিল্পীগুলো কাজ করে, তারা একটা কর্মশালা করেছে পাঠশালা ছাত্রছাত্রীর সঙ্গে 4 মাস ধরে, মানে ইন্টিমেসি যে থিম, অন্তরঙ্গতা, সেটাকে মাথায় রেখে 4টা মাস ধরে কিন্তু তারা একটা কাজ তৈরি করেছে সবাই মিলে। এবং সেখানে আমরা দেখেছি যে ফটো উইভিংয়ের মতো কাজ, ফটোগ্রাফিটির মতো কাজ, যেখানে তারা আসলে মিডিয়ামের যে পসিবিলিটি সেটাকে নিয়ে কাজ করছে, অথচ তারা কিন্তু আগে অনেকেই ইনস্টলেশন আর্টে কাজ করতো বা মিক্স মিডিয়াতে কাজ করতো। আমার কাছে মনে হয় কাজগুলোর কিন্তু রাজনীতি আছে এবং সমসাময়িক বিষয়গুলো কিন্তু কোনোটা বাদ যাচ্ছে না, বরং হয়তো বা অনেক সময় কানে কানে কথা বলার মতো হচ্ছে, বা কোনো একটা কাজ চিৎকার করে পড়ছে। এই সেন্সগুলোর ভিন্নতারই তো মজার, মানে তরঙ্গগুলো যখন উঁচু নিচু হয় সেটা তো মজার। অনেকগুলো নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেও এক ধরনের স্কিল তৈরি হচ্ছে। আনোয়ার, তুমি তো গ্রামে থাকো, যখন দেশে থাকো তখন গ্রামে থাকো, এবার কিন্তু তুমি গ্রাম ছেড়ে এবং তোমার প্রদর্শনী চলাকালীন পুরো সময়টা প্রদর্শনীতেই থাকছো, অনেককে দেখছো, তাদের প্রতিক্রিয়া কি? অবশেষে আমার গ্রামের মায়ার সমতুল্য শহুরে মায়ার কোনো একটা ক্ষেত্র তৈরি হলো। কারণ আমি পুরনো ঢাকার ছেলে। ঢাকা আমার কাছে মনে হয়েছে বসবাসের জন্য একটা অসহ্য শহর। 10 বছর আগে হয়েছে, কিন্তু থ্যাঙ্ক গড যে কটি ভালো জিনিস এখানে ঘটে ঢাকার এরিয়ার পেরিফেরিকে, বা বাইরে না, মিরপুর স্টেডিয়ামের দিক ওদিক একটু দূরে না, তার একটা প্রধান জীবন শক্তি বলে আমি মনে করি ছবি মেলার এই যে কিছু বিক্ষিপ্ত জায়গায় তার যে প্রদর্শনী হয় এবং এই সম্বন্ধে যে অ্যাক্টিভিটিগুলো হয় শীতকালে, এটা আমি মনে করি তার একটা বিরাট পাওনা। সেই সূত্র ধরে তাহলে আমি একটু আলাপ করি, কারণ লারি টাওয়ালের মতন শিল্পীর কাজ আমরা দেখছি, আবার এখানে তাপস পল, তার কাজ বোধহয় 2য় বর্ষের কাজ না? তো আমরা যদি এই কাজগুলিকে তুলনা করি, কি মনে হয়, এটা যে কেউ বলতে পারে যে এই কাজগুলি একসাথে থাকলে আমাদের কাজটা কোথায়? বাংলাদেশের আলোকচিত্র এখন আন্তর্জাতিক পটভূমিতে যদি উপস্থাপন করা হয়, তাহলে আমরা কোথায়? আমরা, তুমি বলো না। কারণ এটা তুলনা করা ঠিক না, যে মায়ের তো তুলনা হয় না। প্রতিটা শিল্পী যে যার দেশে যে যুগে ক্যামেরাটাকে ঠিক অস্ত্র না, ক্যামেরাটা মনের বাঁশি হিসাবে সামনে নিয়ে কিছুটা টেকনোলজি ব্যবহার করে যে কাজ করে, ওটাতে যখন সচেতনতা থাকে, ভালোবাসা থাকে, ওইটা সেই যুগের জন্য তখনকার কথা বলে, অতীতের কথা বলে, আগামীর কথা বলে। তো বাংলাদেশ সম্বন্ধে যে একটা ব্যাপার ছিল, যেটা অনেকে মনে করতো যে এটা একটা খুব ট্র্যাডিশনাল দেশ, এক অর্থে আর্থিকভাবে একটু গরিব, কাজে এখানকার কাজগুলা খুব কেমন ইম্যাচিওর হবে এবং পুরনো টাইপের কাজ হবে, আধুনিকতার ছাপ থাকবে না, এটা সত্যি নয়। কারণ এই প্রদর্শনীতে তোমাদের যে অ্যাচিভমেন্টটা হয়েছে সেটা হলো যে আমাদের বাংলাদেশের অতীত অনুভূতির থেকে নিয়ে আধুনিকতার যে চরম মডার্নাইজেশন, মানে আমার কাছে তো মনে হলো রেনেসাঁ, কিউবিজম, সবগুলো এই জাতীয় যতগুলো আর্ট মুভমেন্টের ব্যাপার আছে, যেটা পেন্টিংয়ে হয়েছে, সেটা অন্যান্য ফেস্টিভ্যালে এত ডিটেলে আমি দেখিনি। কিছু কিছু ফেস্টিভ্যাল প্যারিসে দেখা হয়, কিন্তু এই ছবি মেলা ফেস্টিভ্যালে ঢাকা শহরে বসে এই পিক্সেলের ক্ষেত্রে এই বৈচিত্র্য আমি পেয়েছি। এটা বাংলাদেশের আলোকচিত্ররা সাবলীলভাবে করেছে যে কোনো দেশের কাজের সাথে, এবং যে কোনো যুগের, আগামী যুগ, স্পেসেস যে যুগ বা আদিকালের যুগের সাথে যে একটা অদ্ভুত হাত মেলানো সংমিশ্রণ আছে বলে আমি মনে করি। একটা দেশের ভাষা যে শুধু একটা ভাষা তা কিন্তু না, বাংলাদেশ তো একটা দেশ না, অনেক বাংলাদেশ রয়েছে, তার মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে, অনেক ধরনের ধারা রয়েছে। যেই জিনিসটা আমার কাছে খুব মজার লাগে সেটা হচ্ছে এই একই বাংলাদেশকে এতভাবে দেখা সম্ভব, এবং সেখানেই ভিন্নতা। কারণ এর আগে বাংলাদেশকে কিন্তু একভাবে উপস্থাপন করা হয়েছে, একভাবে দেখা হয়েছে, এবং বাংলাদেশকে একটা ওই স্টেরিওটাইপের মাধ্যমেই পরিচয় দেওয়া হয়েছে। এই কাজের মাধ্যমে বাংলাদেশিরাই বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করছে, নতুন করে উপস্থাপন করছে, এবং বাংলাদেশের বৈচিত্র্যটা এখানে তুলে ধরার মাধ্যমে একটা জিনিস অন্তত ধরা পড়ে, যে আমাদের ওই সংজ্ঞার মধ্যে রাখার সুযোগ নেই, তার বাইরে অনেক কিছু রয়েছে।
একটা জিনিস নিয়ে শেষ করি, কিন্তু ইন্টিমেসি থিমটা সম্বন্ধে কারো কোনো মন্তব্য রয়েছে? এটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন ইন্টিমেসি ভেবেছিলাম আমাদের খুব মজার আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তা আমরা জানতাম যে এটা নিয়ে আমাদের তো এক ধরনের চিন্তা আমরা লালন করি অনেক অর্থে, এবং এটা সরলও হয়ে যেত। কিন্তু ইন্টিমেসিতে একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, যে যে লোকটা আসলে ক্যামেরার পিছনে ছবি তুলছে তার সাথেও যে যার ছবি তুলছে তার অন্তরঙ্গতা কোথায়। অন্তরঙ্গতা বলতে যে একদম আক্ষরিক ছবির বিষয়বস্তু এবং সেটার অন্তরঙ্গতা, তা কিন্তু শুধু না, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করে যে মানুষটা ক্যামেরার পেছনে, যাকে বেশিরভাগ ছবিতে দেখা যাচ্ছে না, তার সঙ্গে গল্পটার, তার সঙ্গে তার বিষয়বস্তুর কি অন্তরঙ্গতা, সেটা আমাদের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ক্যামেরার পেছনে যে থাকে ছবিতে সে কিন্তু বরাবরই আসে। মানে এরকম একটা উক্তি ছিল যে প্রত্যেকটা ছবিতে আসলে আমরা যদি একজন মানুষকে দেখি, আসলে ছবিতে মানুষ হচ্ছে গিয়ে তিনজন। কারণ ছবির মানুষটা, পেছনের মানুষটা, আর যে ছবি দেখে, প্রতিটা ছবিতে একজন থাকলেও তিনটে মানুষ তো থাকছে। তো ক্যামেরার পেছনের এই মানুষটার সঙ্গে তার যে বিষয়বস্তু, তার যে অন্তরঙ্গতা, তার যে বোঝাপড়া, আমার মনে হয় এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত। যেমন মূলত আপনার কাজটা ক্লোজ ডিস্টেন্স নামটা দিয়েই কিন্তু সব কিছু বলে দেয়। মানে আক্ষরিক অর্থে কিন্তু ডিস্টেন্সটা ক্লোজ, তারপরেও কিন্তু অনেক ডিস্ট্যান্ট, দূরত্ব। তো এটা কিন্তু এক ধরনের একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, এবং আমার কাছে মনে হয় ইন্টিমেসি দ্বন্দ্বকে নিয়েও যে কাজ করছে সেটা খুব ইন্টারেস্টিং। যে আসলে কি তা আপনারা আসলে কি দুজন মানুষ খুব ইন্টিমেট ভাবে বসেছে না, কিন্তু আদৌ কি তারা ইন্টিমেট? আমার কাছে মনে হয়েছে কি জানো, চরিত্র চারটা। কারণ ছবি তুলতে গেলে ক্যামেরা লাগে, এবং এত কিছু থাকতে ক্যামেরায় স্পর্শ করা, ক্যামেরাকে চোখের কাছে টেনে আনা, গালের সাথে লাগানো, এবং ভালোবেসে একটা ফ্রেম ক্লিক করা, দিস ইজ এ বিগ ইন্টিমেসি বিটুইন দ্য ফটোগ্রাফার অ্যান্ড দ্য আপার আই ফটো, দ্য ক্যামেরা ইটসেলফ। এটা খুব মজার ব্যাপার। যে আরিচাঘাটের একটা চায়ের দোকানে যাই, সেখানকার দেয়ালে কিন্তু ওই 5 বছর 6 বছর পুরনো ক্যালেন্ডারগুলি সব টাঙানো আছে। আমাদের রিক্সার পেছনে, গ্রামের বাড়িতে যদি যাই, বিভিন্ন জায়গায় আমাদের ছবির সাথে যে সম্পর্কটা, এটা কিন্তু খুব নিবিড় এবং অনেকভাবে ব্যবহৃত হয়। অথচ এই ভাষাটাকে আমরা কোনোভাবে স্বীকৃতি দেইনি। ছবি তোলার ক্ষেত্রে যেই প্রচণ্ড আগ্রহ আমাদের দেশের মানুষের, আমি কিন্তু খুব কম দেশে এটা দেখি। বাংলাদেশের মানুষরা কিন্তু ছবি তোলাকে ভীষণভাবে আলিঙ্গন করে, বরং উল্টোটা হয়, ছবি তোলার সময় মানুষ সামাল দেওয়াটা কঠিন হয়। এটা